আসসালামু আলাইকুম। গতকালকে আমি আপনাদেরকে রোজায় ডায়াবেটিস রোগীর ঔষধ এবং ইনসুলিনের ডোজ কী পরিমাণ অ্যাডজাস্ট করতে হবে এবং রোগী আসলে রোজা রাখতে পারবে কি না সেটার রিস্ক অ্যাসেসমেন্ট আমরা কিভাবে করব, কোন রোগী হচ্ছে রোজা রাখতে পারবে না, কার হচ্ছে রোজা না রাখা ভালো এবং কারা হচ্ছে একদম নিরাপদে রোজা রাখতে পারবেন, এরকম 3 ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করেছি। এবং হচ্ছে কখন ব্লাড সুগার কেমন হলে কিভাবে আমরা ঔষধ ইনসুলিন অ্যাডজাস্ট করব সেটার একটা জেনারেল রুলস নিয়ে আলোচনা করেছি। এবং আজকে আমি যে রোজায় যে ডায়াবেটিস ডায়েটটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে হচ্ছে এখন আলোচনা করব। এখান থেকে আমি এই যে endobsmmu.com সেখানে রিসোর্স এই যে পেশেন্ট সিলেক্ট করলে এই চারটা হচ্ছে ডকুমেন্ট দেখায়। এর মধ্যে 3টা ডকুমেন্ট হচ্ছে ডাউনলোড করা যাচ্ছে, 4 নাম্বারটা শুধু কভার ফটো দেয়া। তো এই সেকেন্ড যে ডকুমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব। এই ডকুমেন্টটা হচ্ছে সম্পাদনায় আছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যার এবং শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ফিরোজ আমিন স্যার, এবং সাথে কিছু পুষ্টিবিদ অনেকে হচ্ছে তাদের অবদান আছে। এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এই আমাদের বাংলাদেশের যে খাদ্যাভ্যাসকে মাথায় রেখে এই গাইডলাইনটি প্রস্তুত করা হয়েছে। তো রোজায় কিছু ডায়াবেটিস রোগীদের কিছু নিয়ম মানতে হবে। নিয়মগুলোর মধ্যে আছে যে আমি যেটা গতকালকে বলেছিলাম যে 2-3 মাস আগে, প্রয়োজনে 2-3 মাস আগে অ্যাসেস করে নিতে হবে যে কোনো শারীরিক কোনো সমস্যা হবে কি না। তারপরে তাদের এবং এইভাবে যে ডাক্তার হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করবেন যে তারা কি ভেরি হাই রিস্ক গ্রুপে পড়েন, হাই রিস্ক গ্রুপে পড়েন নাকি নো রিস্ক। তো এরপরে তাকে পরামর্শ দিবেন, সেই অনুযায়ী ওষুধ অ্যাডজাস্ট করবেন। তারপরে হচ্ছে ডায়েট এবং এক্সারসাইজ এরিয়া দেবেন। তো এক্ষেত্রে দেখেন যে পানি দিয়ে রোজা ভেঙে সাথে সাথে ওষুধ খাবেন অথবা ইনসুলিন নেবেন। আধা ঘন্টা অপেক্ষা করতে হবে না। সেহরির খাবার যতটুকু সম্ভব দেরি করে খাবেন, বাদ দেওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, বাদ দেওয়ার প্রশ্নই আসে না। এমন খাবার খাবেন যাতে হজম ধীরে ধীরে হয়, যেমন আঁশযুক্ত খাবার। রোজার সময় দিনে আলাদা করে হাঁটতে হবে না। সকল ফরজ নামাজের পাশাপাশি রাতের তারাবির নামাজ মসজিদে বা বাসায় পড়লেই আলাদা করে আর কোনো ব্যায়ামের প্রয়োজন হবে না। দরকার হলে নামাজ পড়ে বাসায় আসার সময় একটু রাস্তায় হেঁটে আসবেন। রাতে প্রচুর পানি খাবেন। ইসলামী চিন্তাবিদদের মতে রোজার সময় ব্লাড সুগার টেস্ট করলে রোজা ভঙ্গ হয় না। ইফতারের আগে ও 2 ঘন্টা পর, সেহরির আগে ও 2 ঘন্টা পর, দুপুর 12টা থেকে 3টার মাঝে ব্লাড সুগার পরীক্ষা করা উচিত। টোটাল 5 বার। ঠিক আছে, ইফতারির আগে ও 2 ঘন্টা পর, সেহরির আগে ও 2 ঘন্টা পর এবং দুপুর 12টা থেকে 3টার মাঝে একবার ব্লাড সুগার পরীক্ষা করা উচিত। এবং এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে শুনেন যে রোজা থাকা অবস্থায় সুগার 3.9-এর নিচে নামলে অবশ্যই রোজা ভেঙে ফেলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনসুলিন বা ডায়াবেটিসের ঔষধের পরিমাণ আরও কমাতে হবে। রোজায় কিছু রোগী খাওয়া দাওয়া অনেক সময় এমনভাবে করেন যার ফলে ব্লাড সুগার অনেক বেড়ে যায়। এতে রোজাদার ডায়াবেটিস রোগীরা অসুস্থ হয়ে পড়েন। এর জন্য কি খেলে সবাই সুস্থ থাকতে পারবে তা আমাদের আসলে সকলের জানা উচিত এবং প্রয়োজন হলে আপনাদের ডাক্তারের পরামর্শ তো নেবেনই, সাথে পাশাপাশি পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে। তো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে আমরা রোজার মধ্যে খাবারটা কীভাবে ভাগ করি। ইফতারের সময় 40-50%, এরপরে রাতের খাবার 10-20%, সেহরিতে 30-40%। ডায়াবেটিস রোগীদেরকে আমরা সাধারণত বলি 6 বার খাবার খেতে, 3 বার হচ্ছে মেজর মিল এবং 2টা মেজর মিলের মাঝখানে একটা করে স্ন্যাক্স, মানে সকালে খাবে, দুপুরে খাবে, রাতে খাবে। এরপর সকাল আর দুপুরের খাবারের মাঝে নাস্তা করবে একবার, আবার দুপুর আর রাতের খাবারের মাঝে মানে বিকালে বা সন্ধ্যায় একবার নাস্তা করবে। এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার অবশ্যই নাস্তা করবে। এটা হলো রোজা ছাড়া অন্যান্য সময়ের মানে ডায়েটের নিয়ম। কিন্তু রোজার মধ্যে আমরা টোটাল মানে শুধু খাই হচ্ছে রাতের বেলা, তাহলে তো টোটাল হচ্ছে 3 বার খেতে পারি আমরা, ইফতার, সন্ধ্যা, রাত এবং সেহরি। এবং রোজ একটা ডায়াবেটিসের রোগী যদি মানে কোনো ধরনের
কমপ্লিকেশন ছাড়া রোজা রাখতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 3টা খাবার নিয়ম মেনে তাকে খেতে হবে, কোনো বেলার খাবার বাদ দিতে পারবেন না। এর মধ্যে ইফতারের গ্রহণ করতে হবে 40 থেকে 50%, সন্ধ্যা রাতের দিকে 10 থেকে 20%, এবং সেহরিতে 30 থেকে 40% এনার্জি ক্যালোরি কনজিউম করতে হবে। এখন দেখেন ইফতারে কিন্তু যে শরবত খাবো বা সেটা কিন্তু চিনি দেওয়া যাবে না, চিনির বদলে অন্যান্য বিকল্প চিনি দিতে পারেন, এবং ইফতারের খাবারের ক্যালোরির পরিমাণ হবে অন্যান্য সময়ে রাতের খাবারে যে রোজা রমজান ছাড়া অন্যান্য সময় রাতের খাবারে যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করতেন ইফতারে সেই পরিমাণ ক্যালোরি গ্রহণ করতে হবে। এবং সন্ধ্যা রাতের খাবার বাদ দেওয়া যাবে না, এবং এই সময় হালকা মশলায় রান্না খাবার খেতে হবে। সেহরিতে কী করতে হবে, সেহরি কোনোভাবেই মিস দেওয়া যাবে না, কারণ এবং সেহরিটা যত দেরিতে পারা যায় তত দেরি করে সেহরিটা খেতে হবে। এবং সেহরিতে কারণ কি সেহরিটার পরে একটা লম্বা সময় ধরে না খেয়ে থাকবেন, সে সময় কি হবে, রক্তে চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ কমে যাবে। এই রক্তে গ্লুকোজের পরিমাণ বা চিনির পরিমাণ কমে যাওয়াকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। কিন্তু ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস আমরা কাকে বলি, ডায়াবেটিস রক্তে চিনি বা সুগারের পরিমাণ বেড়ে যাওয়া, সেটাকে বলি হাইপারগ্লাইসেমিয়া। হ্যাঁ, কিন্তু ডায়াবেটিস রোগীরা যদি ইনসুলিন নেয় বা কোনো মেডিসিন এই ডায়াবেটিসের কোনো মেডিসিন খায়, অথবা অনেক এবং সেগুলোর ডোজ যদি ঠিকমতো অ্যাডজাস্ট না হয়, অথবা অনেক লম্বা সময় ধরে যদি না খেয়ে থাকে, তাহলে কিন্তু তাদের হাইপোগ্লাইসেমিয়া হবে, রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ কমে যাবে, এবং সেটা কিন্তু ওই যে ডায়াবেটিসের হাইপারগ্লাইসেমিয়া থেকেও বেশি মারাত্মক। এমনকি এই হাইপোগ্লাইসেমিয়া থেকে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত আছে। তো সেহরির খাবারটা হবে অন্যান্য সময়ের রমজান বাদে অন্যান্য সময়ে যে দুপুরে যেই খাবার খেতেন সেই খাবারের ক্যালোরির সমান। এখন কিছু পরিবর্তিত খাবার, এখন ডায়াবেটিসের রোগীদের আমরা প্রায় দেখি যে ডায়াবেটিস সাধারণত আমাদের ব্রেন, কিডনি, হার্ট এই সব অর্গানকে আক্রান্ত করে। তো প্রায় ডায়াবেটিস রোগীর সাথে কিডনির রোগ থাকে। আবার এমন হতে পারে যে তার উচ্চমাত্রায় ইউরিক অ্যাসিড আছে। তো এরকম কিডনি রোগ থাকলে বা উচ্চমাত্রায় ইউরিক অ্যাসিড থাকলে তাহলে ডালের তৈরি খাবারটা বাদ দিতে হবে। তো ডাল দিয়ে আমরা রোজার মধ্যে কী বানাই, ডাল দিয়ে ডালের বড়া বানাই, তারপরে পেঁয়াজও বানাই। তো এই ক্ষেত্রে কিডনি অসুখ থাকলে কিন্তু এই খাবারটা খাওয়া যাবে না, সেক্ষেত্রে মুড়ি, চিড়া বা চালের গুঁড়া বা ময়দা দিয়ে তৈরি খাবার খেতে হবে। ঠিক আছে। আর আলসার, গ্যাস্ট্রাইটিসের সমস্যা যাদের আছে তারা তো অতিরিক্ত ঝাল বা তেলে ভাজা খাবার খেতে পারবেন না। এবং এই যে 3 বেলার খাবার, এটা যদি আপনারা আমরা তো এখানে এই ডকুমেন্টের মধ্যে কিছু ফিক্সড এবং স্যাম্পল কিছু খাবারের আপনাদের কিছু নমুনা দেওয়া থাকবে, কিন্তু আপনার সবসময় তো একই খাবার খেতে ভালো লাগবে না, আপনার হয়তো কিছু পরিবর্তন আনতে মন চাবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওই ক্যালোরিটা ঠিক রেখে আপনি যদি 100 ক্যালোরির কোনো খাবার বাদ দিয়ে অন্য একটা খাবার খেতে চান, সেইটার পরিমাণও যাতে 100 ক্যালোরি হয়। ঠিক আছে, আপনি 100 ক্যালোরি একটা খাবার এটা খেতে আর ভালো লাগছে না, এখন আপনি অন্য একটা খাবার খাবেন সেটা 200 ক্যালোরি হবে, তা কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, আবার ওটা 50 ক্যালোরি হবে, সেটা হবে না। 100 ক্যালোরিকে পরিবর্তন করে আপনি এবার 100 ক্যালোরি দিয়ে একটা খাবার খাবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো সেহরিতে অনেক সময় অনেকে কী করে, দুধ ভাত সাথে কলা দিয়ে মেখে খায়। তো এক্ষেত্রে কিন্তু 3টা শর্করা জাতীয় খাবার হয়ে গেল, ভাত, দুধ, আবার কলা বা ফল, এগুলো শর্করা জাতীয় খাবার। তখন কি হয়, ডায়াবেটিস বেড়ে যায়। তো সেহরি বা মধ্যরাতে সেজন্য ম্যাক্সিমাম 2টা শর্করা জাতীয় খাবার নিতে পারবেন, দুধ আর ভাত অথবা ভাত আর ফল। তো এই স্যাম্পলগুলো ক্যালোরি অনুযায়ী ভাগ করা, যার ক্যালোরি রিকোয়ারমেন্ট যত, এটা আপনাকে ডাক্তার এবং ডায়েটিশিয়ান বলে দিবে যে এখানে কয়েকটা আছে 1000 ক্যালোরি, 1200, 1400, 1800, 2000 এরকম ক্যালোরি ভাগ করে নমুনা দেওয়া আছে। তো আপনারা আমাকে কমেন্ট করে যদি আপনাদের ইমেল আইডি দেন তাহলে আমি এই ডকুমেন্ট আপনাদের পাঠিয়ে দেবো, অথবা আমি ভিডিওর শুরুতে যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি সেই ওয়েবসাইটে গিয়েও আমি আর শেখানো প্রসেস অনুযায়ী আপনারা ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি নেক্সট দিন আরও কিছু ডায়াবেটিসের স্পেশাল সিচুয়েশনে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট নিয়ে সামনে আরও কিছু ভিডিও বানাবো। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আমাকে জানাবেন, কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন, বা কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্নও করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।